দারুচিনি দ্বীপ, হুমায়ুন আহমেদ। পর্ব ৩। ফরিদা মুগ্ধ চোখে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। সঞ্জু হাসলেই তার গালে টোল পড়ে। দেখতে এমন মজা লাগে, ইচ্ছা করে হাত দিয়ে ছুঁয়ে দিতে। গালে টোল পড়া মেয়েরা দুর্ভাগ্যবতী হয়। ছেলেদের বেলায় কি এসব কিছু আছে? 10টা টাকা দিতে পারবে মা? সকালে না 5 টাকা নিলি? ওইটা বাস ভাড়াতেই শেষ। এখন যাব আদাবর, ফিরতে ফিরতে রাত 11টা। এত রাত পর্যন্ত বাইরে থাকবি? উপায় কি মা? ফাইনাল প্ল্যানিং করতে হবে। সেন্ট মার্টিন আইল্যান্ডে যাবার ব্লু প্রিন্ট আজ রাতে তৈরি হবে। আমাদের প্রজেক্টের নাম কি জানো? প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপ কেন? রোমান্টিক ধরনের একটা নাম দেওয়া হলো, এই আর কি। 2টা নাম সিলেক্টেড হয়েছিল, প্রজেক্ট দারুচিনি দ্বীপ এবং প্রজেক্ট কালাপানি। লটারিতে দারুচিনি দ্বীপ উঠে এলো, এটা আমার দেওয়া নাম। ফরিদা হালকা গলায় বললেন, কি যে তোদের কাণ্ড কারখানা! বেড়াতে যাবি, তার আবার একটা না, প্রজেক্ট হেন প্রজেক্ট তেন। এইসব তোমরা বুঝবে না মা। আর শুধু বেড়াতে যাচ্ছি তা তো না, আরও ব্যাপার আছে। আর কি ব্যাপার? তোমাকে বলা যাবে না। সঞ্জু মার দিকে তাকিয়ে খানিকক্ষণ ইতস্তত করে বলল, টাকা দিতে হবে, মনে আছে তো মা? মনে আছে। 1000 টাকা, সবাই মিনিমাম 1000 নিচ্ছে। দিতে পারবে তো? পারবো। লাস্ট মোমেন্টে যদি বলো টাকার জোগাড় হয়নি, তাহলে সর্বনাশ। কজন যাচ্ছিস? এখনও ঠিক হয়নি, আজ ফাইনাল হবে। ইয়ে মা, শোনো, আমাদের সঙ্গে কয়েকটা মেয়েও হয়তো যাবে। কি বললি? ওরা যেতে চাচ্ছে, আমরা নিব কি নিব না এখনও ঠিক করিনি। নাও নিতে পারি, ওদের নেয়া মানেই যন্ত্রণা। ফরিদার চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। সঞ্জু অস্বস্তির সঙ্গে বলল, তুমি এমন করে তাকিয়ে আছো কেন? মেয়েরা সঙ্গে গেলে কি অসুবিধা? ওরা আমাদের বন্ধুর মতো, একসঙ্গে পড়ি। ওরা তো এখন স্টাডি ট্যুরে যায়, এক্সকারশনে যায়, ছেলেদের সঙ্গেই তো যায়। তখন তোদের স্যাররা সঙ্গে থাকেন, এখন যাচ্ছিস নিজেরা নিজেরা। তাতে কি? মেয়েগুলোর বাপ মা যেতে দেবে? দিবে না কেন? একটা প্রশ্ন ফরিদার মুখে চলে এসেছিল, তিনি চট করে নিজেকে সামলে নিলেন। প্রশ্নটা করলে সঞ্জু যদি আবার কিছু মনে করে, যদি লজ্জা পায়। প্রশ্নটা হলো, মেয়েগুলোর মধ্যে তোর পছন্দের কেউ আছে? ফরিদার ধারণা আছে। তার এত সুন্দর রাজপুত্রের মতো ছেলে, মেয়েদের অনেকেই নিশ্চয় আগ্রহ করে তার কাছে আসে ভাব করার জন্যে। এদের কাউকে কি সঞ্জু অন্যদের চেয়ে আলাদা চোখে দেখে না? দেখাটাই তো স্বাভাবিক। একবার তিনি সঞ্জুর বই খাতা গোছাচ্ছেন, হঠাৎ সেখান থেকে নীল রঙের একটা চিঠি বেরিয়ে পড়ল। তিনি পড়বেন না ভেবেও শেষ পর্যন্ত পড়ে ফেললেন। রিঙ্কু নামে একটা মেয়ে চিঠি লিখেছে। সুন্দর গোটা গোটা হাতের লেখা, তবে খুবই ছোট, 2 লাইনের চিঠি। সঞ্জু, তুমি আমাকে এমন বোকা বানালে কেন? আমি ভীষণ 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 রাগ করেছি। ইতি রাগান্বিতা রিঙ্কু। ফরিদার খুব ইচ্ছা করছিল রিঙ্কুকে সঞ্জু কী করে বোকা বানিয়েছিল সেটা জানতে। জানা হয়নি, লজ্জায় জিজ্ঞাসা করতে পারেননি। তাছাড়া জিজ্ঞেস করলে সঞ্জু যদি বলে, মা তুমি বুঝি লুকিয়ে আমার চিঠি পড়ো? রাগান্বিতা রিঙ্কুর 2 লাইনের চিঠি পড়ে ফরিদা খুবই ভালো লেগেছিল। চিঠি হবে এরকম, 1 লাইনের 2 লাইনের, চট করে ফুরিয়ে যাবে। তারপরও মনে হবে ফুরালো না, রহস্য থেকে গেল। অবশ্যই রিঙ্কুর চিঠি সম্বোধন তার পছন্দ হয়নি। নাম ধরে লিখবে কেন? কত সুন্দর সুন্দর সম্বোধন আছে, সুপ্রিয়, সুজনেশু, দেবেশু। সঞ্জু বলল, টাকাটা দাও মা, চলে যাই। ফরিদা টাকা এনে দিলেন এবং মুখ ফসকে বলে ফেললেন, রিঙ্কু কি তোদের সঙ্গে যাচ্ছে? সঞ্জু অবাক হয়ে বলল, রিঙ্কু কে? ফরিদা কি বলবেন ভেবে পেলেন না। সঞ্জু আবার বলল, কোন রিঙ্কুর কথা বলছো? 3 জন রিঙ্কু আছে আমাদের সঙ্গে, 1 জন অনার্সে, 2 জন সাবসিডিয়ারি ক্লাসে। ফরিদা দারুণ অস্বস্তি নিয়ে বললেন, ওই যে মেয়েটা তোকে চিঠি লিখেছিল, 2 লাইনের, তোর বই গুছাতে গিয়ে হঠাৎ দেখলাম। ও আচ্ছা, বুঝেছি, সাবসিডিয়ারি রিঙ্কু। ওর সয়া সায়েন্সে অনার্স, সাবসিডিয়ারিতে দেখা হয়। ফাজিলের চূড়ান্ত। না, ও যাচ্ছে না। ও যাবে কেন? মেয়েটা কেমন? বললাম না, ফাজিল ধরনের, সবার সাথে ফাজলামি করে, স্যারদের সাথেও। চেহারা কেমন? চেহারা মন্দ না, নাক বোচা, আমরা তাকে ডাকি মিস খেদা। ও মোটেই খেপে না, উল্টা হাসে। ও কি বলে জানো মা? ও বলে, আগে নাকি ওর নাক গ্রিকদের মতো খাড়া ছিল, কলেজে ওঠার পর চাইনিজ খাওয়া ধরেছে, প্রতি সপ্তাহে 1 দিন করে চাইনিজ খায়, এই জন্যই তার নাক চাইনিজদের নাকের মতো হয়ে যাচ্ছে। ও বলে, সঞ্জু খুব চিন্তায় আছি, নাক যেভাবে বসে যাচ্ছে কোন দিন দেখবো ফুটো বন্ধ হয়ে গেছে, তখন নিঃশ্বাস ফেলবো কী করে? ফরিদা বললেন, তোকে নাম ধরে ডাকে? নাম ধরে ডাকবে না, আমরা একসঙ্গে পড়ি না। সঞ্জু মার দিকে তাকে হাসি মুখে বলল, রিঙ্কুর বিয়ের কথা হচ্ছে, মার্চে বিয়ে হয়ে যাবে। সে কি বলেছে জানো?
বলেছে আমার সঙ্গে যাদের যাদের প্রেম করার ইচ্ছা তাদের জরুরি ভিত্তিতে জানিয়ে দেওয়া হচ্ছে, তারা যেন মার্চের আগেই তা করে ফেলে। ফরিদা অবাক হয়ে তাকিয়ে রইলেন। দিনকাল বদলাচ্ছে, তবে বড় বেশি দ্রুত বদলাচ্ছে। এত দ্রুত বদলানো কি ভালো? রিঙ্কু মেয়েটার কাণ্ড কারখানা একই সঙ্গে তার ভালো লাগছে, আবার ভালো লাগছে না। মা যাই, অনেকক্ষণ তোমার সাথে বকবক করলাম, রাতে কিন্তু ফিরতে দেরি হবে। বেশি দেরি করলে তোর বাবা রাগ করবে। বাবাকে খাইয়ে দাইয়ে 9টার মধ্যে ঘুম পাড়িয়ে দিও। সঞ্জুর বাবা সোবাহান সাহেব এজি অফিসে চাকরি করেন, সেকশন অফিসার। আজ দুপুরে বাসায় চলে এসেছেন। লাঞ্চ খাবার পর হঠাৎ কেন জানি তার মাথা ঘুরতে লাগলো, বমি বমি ভাব হতে লাগলো। বাসায় এসে খানিকক্ষণ শুয়েছিলেন, এখন শরীর ভালো লাগছে। বাসায় ফেরার পথে 2টা খবরের কাগজ কিনেছিলেন। খুঁটিয়ে খুঁটিয়ে সারা দুপুর তাই পড়ছেন। খবরের কাগজ পড়া তার নেশার মতো। আগে একটা কাগজ রাখা হতো, খরচে পোষাচ্ছে না বলে গত 3 মাস ধরে রাখা হচ্ছে না। তবে প্রায়ই খবরের কাগজ কেনা হচ্ছে। আজ যেমন কেনা হলো, না কিনে করবেনই বাকি। আমেরিকা ইরাকের যুদ্ধের খবর পাবেন কোথায়? গোড়াতে তিনি ধরে নিয়েছিলেন সাদ্দাম লোকটা মহাগাধা, গাধা না হলে আমেরিকার সাথে যুদ্ধ করে। এখন দেখা যাচ্ছে লোকটাকে যতটা গাধা মনে হয়েছিল ততটা গাধা না। 7 দিন তো যুদ্ধ চালিয়ে নিয়ে গেল। আমেরিকার সঙ্গে 7 দিন যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়া তো সোজা ব্যাপার না। মুসলমান হলো মাথা গরমের জাত, এই লোকটার দেখা যায় মাথা ঠান্ডা। ফরিদা শোবার ঘরে ঢোকা মাত্র সোবাহান সাহেব বললেন, ফরিদা 1 কাপ চা দাও তো। চায়ের সাথে আর কিছু খাবে? মুড়ি আছে, দিব? দাও। আর শোনো, মানিব্যাগ থেকে টাকা নিয়ে কাকে দিলে? সঞ্জুকে? হ্যাঁ। অভ্যাস খারাপ করে দিচ্ছ, টাকা চাইলেই দিবে? 10টা মোটে টাকা। 10 টাকা মোটেই সামান্য না। 10 দিন যদি 10 টাকা করে দাও তাহলে কত হয়? 100। 100 টাকায় 10 সের চাল পাওয়া যায়। তার উপর যুদ্ধ লেগে গেছে, 3rd ওয়ার্ল্ড ওয়ার। সারা পৃথিবীর অবস্থা কাহিল। এখানে তো আর যুদ্ধ হচ্ছে না। না বুঝে কথা বলবে না। যুদ্ধের এফেক্ট সারা পৃথিবীতে পড়বে, অলরেডি পড়ে গেছে। দ্বিতীয় মহাযুদ্ধ কোথায় হয়েছিল? ইউরোপে। লোক মারা গেল কোথায়? বাংলাদেশে। লাখ লাখ লোক, 1জন 2জন না, এবার মারা যাবে কোটিতে। ফরিদা বললেন, যাই, তোমার চা নিয়ে আসি। কথা শেষ করে নেই, তারপর যাও, বসো। ফরিদা বসলেন, শঙ্কিত মনেই বসলেন। এই মানুষটার বক্তৃতা দেওয়ার অভ্যাস আছে। একবার বক্তৃতা শুরু হলে ঘণ্টাখানিক চলবে। প্রতিটি কথা শুনতে হবে খুব মন দিয়ে। কথার মাঝখানে এদিক ওদিক তাকালেই মানুষটা রেগে যায়। অবশ্য বক্তৃতা সে শুধু তার সঙ্গেই দেয়, অন্য কারোর সঙ্গে একটি কথাও বলে না। সোভান সাহেব খবরের কাগজ নামিয়ে রেখে গম্ভীর গলায় বললেন, তোমার মেয়েরা কোথায়? মুনার বান্ধবীর জন্মদিন, সেই 2 বোনকে নিয়ে ওইখানে গেছে। ওরা গাড়ি দিয়ে নিয়ে গেছে। রাতে সেখানে খাবে, তারপর গাড়ি করে দিয়ে যাবে। গাড়ি করে নিয়ে যাক আর হেলিকপ্টারে করিয়ে নিয়ে যাক, যার বান্ধবী দেওয়া সে যাবে। গোষ্ঠীশুদ্ধ যাবে কেন? এইসব আমার পছন্দ না। মাঝে মাঝে একটু আধটু বেড়াতে গেলে কি অসুবিধা? অসুবিধা আছে, এতে পাড়া বেড়ানি অভ্যাস হয়। দিনরাত খালি ঘুরঘুর করতে ইচ্ছা করে। মেয়েদের জন্য এটা ভালো না। আমাদের অফিসে করিম সাহেবের এক ছোটো ছেলে বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ে, তার এরকম পাড়া বেড়ানি স্বভাব। হুটহাট করে এখানে যায় ওখানে যায়। একদিন কোন বন্ধুর খোঁজে দুপুরে ছেলেদের এক হোস্টেলে গিয়ে উপস্থিত। তারপর থাক, বাকিটা আর বলতে চাই না। শুনি না, তারপর কি? না থাক, সব কিছু শোনা ভালো না। যাও চাটা নিয়ে আসো। চা এনে ফরিদা দেখলেন মানুষটা বমি করে সমস্ত ঘর ভাসিয়ে অদ্ভুত ভঙ্গিতে বিছানায় বসে আছে। চোখ রক্তবর্ণ, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। ফরিদা ভীত গলায় বললেন, কি হয়েছে? সোবাহান সাহেব প্রায় অস্পষ্ট গলায় বললেন, শরীরটা খুব খারাপ লাগছে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। সে কি? তিনি পেটে হাত দিয়ে আবার বমি করলেন।